যারা ভোট করাতে পারে জয়টা তাদেরই ভোট। মানে হিঙ্গলগঞ্জের হাওয়া বলছে আনন্দ সরকার জিতছে। বিশ্বের মানুষ বামের রাম হয়ে গেছে। প্রাক্তন বিধায়ক আপনাদেরকে এই নির্বাচনে কতটা সহযোগিতা করছেন, যে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবে নেই? প্রত্যেকে অনেক আশা থাকে সামনে। তার মানে ওনার মন খারাপ, এটা সত্যি? গোল দিচ্ছেন এবার হিঙ্গলগঞ্জ বিধানসভায় এবার কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? সেই অভিযোগের পরেও হিঙ্গলগঞ্জ থেকে আপনি আশাবাদী কি করে যে মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন? নমস্কার, আমরা বাংলা লেন্সের পক্ষ থেকে আজকে আছি হিঙ্গলগঞ্জ বিধানসভায়। আমাদের সাথে আজকে আমাদের প্রোগ্রামে 26-এর বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শহীদুল্লাহ গাজী মহাশয় উপস্থিত আছেন। কেমন আছেন? ভালো আছে। 26-এর বিধানসভা নির্বাচন হিঙ্গলগঞ্জ কি বলছে? 26-এ বিধানসভা নির্বাচন হিঙ্গলগঞ্জ 2016 থেকে যেভাবে আমরা হিঙ্গলগঞ্জবাসী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আনন্দ সরকারকে আমরা এবার জয়যুক্ত করব। বিগত দিনে 16 সাল থেকে আমাদের প্রার্থী, এর আগে দেবেশবাবু ছিলেন, 2021-এ ছিলেন। আমরা দিদিকে যেভাবে আমরা তারাতে জয়ধ্বনি তুলে দিয়ে এসছি, আমরা আজও পর্যন্ত আগামী 26-এর নির্বাচনের পরে 29 তারিখ নির্বাচন, 4ঠা মে আপনারা বুঝতে পারবেন। দিদির হাতে আমরা জয়ধ্বনি, দিদির হাতে আমরা আমাদের আনন্দ সরকার, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাকে আমরা দিদির হাতে জয়ধ্বনি তুলে দেবো। মানে হিঙ্গলগঞ্জের হাওয়া বলছে আনন্দ সরকার জিতছে। হিঙ্গলগঞ্জ হাওয়া বলে না, হিঙ্গলগঞ্জ মানুষ বলছে। হিঙ্গলগঞ্জের মানুষ বলছে, মানে কিন্তু রাজনৈতিক হাওয়া, যেটা আর কি। রাজনৈতিক হাওয়া। মানুষ আমরা দেখছি উন্নয়নমুখী, কারণ ভারতীয় জনতা পার্টি সারা বাংলায় না, সারা ভারতবর্ষে তাদের শুধু ফোকাস আর মিথ্যা কথা আর কুৎসা লড়ানো তাদের কাজ। কোনো উন্নয়ন নেই, তাদের কোনো প্রোগ্রাম নেই, শুধু বিরোধী রাজনৈতিক দল। যেহেতু ভারতবর্ষের আমরা তৃণমূল কংগ্রেস, যেহেতু আমরা সৈনিক, আমাদেরকে ইডিসিবাই দিয়ে আমাদেরকে ভয় দেখানো। কিন্তু সাধারণ মানুষ কিন্তু কথা বলে, সাধারণ মানুষ কিন্তু আগামী রায় কিন্তু সাধারণ মানুষই দেবে। কারণ মানুষের রায়, হিঙ্গলগঞ্জের মানুষের রায় কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে, প্রার্থী আনন্দ সরকার জোড়াফুল চিহ্নের পক্ষে আর দিদির হাতে জয়ধ্বনি তুলে দেবে। কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন, আনন্দ সরকার হিঙ্গলগঞ্জ বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের সব অংশের নেতৃত্বের সমর্থন কি পাচ্ছেন? মানে আপনাদের যেটা বুথ ভিত্তিক দেখুন, যে জায়গাগুলো আছে, একটা পরিবার, তৃণমূল কংগ্রেসের একটা পরিবার, সেই পরিবারে আমার সব সিদ্ধান্ত ঠিক হবে আর সবাইকে আমাকে পছন্দ করবে, এটা কিন্তু হতেই পারে না। কিন্তু দিনের শেষে সব কিন্তু দেখুন, দুপুরে হোক, সকালে হোক, রাত্রিতে খাওয়ার থালাই কিন্তু যখন বসি, সব কিন্তু একসঙ্গে বসে খেতে হয়। হতেই পারে কারণ নিয়ে, কিন্তু আমার মনে হয় হিঙ্গলগঞ্জ বিধানসভা বর্তমান যে জায়গা আছে, আজ পর্যন্ত যেটুকু আমাদের কাছে নিউজ আছে, যেভাবে আমরা দেখছি, তাতে আমরা 100% যারা সব কিন্তু আনন্দ সরকারের বর্তমান পক্ষে, এই নেতৃত্ব সবাই পক্ষে আছেন, নেতৃত্বের সবাই পক্ষে আছে। আপনারা সাংগঠনিকভাবে আপনার ব্লকে, আপনি যে ব্লকের সাংগঠনিক দায়িত্বে আছেন, সেই ব্লকটা বিজেপি মুখী বা বিজেপির একটা হাওয়া আছে। আমরা যদি বিগত লোকসভা নির্বাচনটা দেখি, যে কিছু কিছু জায়গাতে একটা ভালো অংশ। তো আপনারা এই নির্বাচনে কতটা আশাবাদী? দেখুন, একটা মানুষকে বিজেপি একটা কানের শ্বশুর দিচ্ছে, যে সম্প্রীতিকে দুটো ভাগে ভাগ করার জন্য একটা ধর্মকে নিয়ে তারা লোক যারা কিছু কথা বলছে। কিন্তু হিঙ্গলগঞ্জের বাসী কিন্তু এরা মানে, এটা কিন্তু খায় না। কারণ ধর্ম জাত তার উৎসব কিন্তু সবার, রাজনীতি এটার উৎসবে পরিণত হয়। সেক্ষেত্রে যে যে যাই বলুক না কেন, এখানকার যে হাওয়া বলুন আর যাই বলুন, মানুষ কিন্তু মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে যারা থাকবে পাশে, তো মানুষ কিন্তু তাদেরকে বেছে নেবে। হতেই পারে দুইজন মানুষের সন্তুষ্ট করতে পারে, ওপরে ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, মানুষকে আমাদের সন্তুষ্ট করি না আমরা, যেহেতু মানুষ। আর একটা মানুষই একটা মানুষকে কি সন্তুষ্ট করবে? তবু চেষ্টা করছে আমাদের যারা সৈনিক, যারা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত স্তরের মানুষ কিন্তু উপকার না করতে, মানুষ ডাকলে কিন্তু আমাদের সৈনিকরা কিন্তু তাদের পাশে থাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবে নেই? আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমি আজকে খুব জোর গলায় বলছি। গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আপনি প্রাক্তন বিধায়কের কথা বললেন, দেবেশবাবুর নাম আপনি নিলেন। প্রাক্তন বিধায়ক আপনাদেরকে এই নির্বাচনে
কতটা সহযোগিতা করছেন? কারণ আমরা যারা টুকটাক দেখুন, মিডিয়াতে বা রাজনৈতিক খবর রাখি, আমরা কারণ প্রত্যেকের আশা দেখতে পাই থাকে, না। প্রত্যেকে অনেক আশা থাকে। এটা রাজনৈতিক ব্যাপার, দলের ব্যাপার। আমরা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি আমরা দল করি, আর আমাদের দলের প্রতি জোড়াফুল জন্য ইনি দেবেশবাবু বলি কেন, আনন্দ সরকারও যদি আগামী দল টিকি না দেয়, আমরা আনন্দ সরকারের না তো, কারণ আমরা দলমুখী, আমরা দলমুখী। সে তার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত মানসিকভাবে দু একজন মানুষই হতে পারে, কিন্তু আমাদের কানে এমন কোনো খবর নেই সে আমাদের বিরোধিতার জায়গা আছে, সে কিন্তু বসে আছে। আজকে তো দেখলাম দাদা দেবেশ মন্ডল মহাশয় হাওড়াতে আমাদের বক্তব্য রাখছেন, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায়। হাওড়াতে যে কোনো সভা হচ্ছে, দাদার বক্তব্য একটাই, তৃণমূল কংগ্রেসের কে জেতাতে হবে এবং চতুর্থবারের জন্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে। এই আবেদন দাদা রেখেছে, তার জন্য আমি দাদাকেও আমি সাধুবাদ জানাই। উনি টিকিট পাননি বলে এলাকায় খবর ছিল বা হিঙ্গলগঞ্জ বিধানসভা ধরে একটা গুঞ্জন চলছিল যে ওনার নাকি মন খারাপ। আপনি কথা বলেছেন টিকিট না পাওয়ার পরে ওনার সাথে? না, আমি বাড়িতে গেছিলাম, দেখা পাইনি। সে যেহেতু ভাগবত পাড়া আবার একটা ধর্মপ্রেমী মানুষ, সে ভাগবত পড়তে গিয়েছিল। আমরা চা খেয়ে আমরা ছেলের সঙ্গে রৌদির সঙ্গে কথা বলে, যে পারিবারিক সম্পর্কে আমাদের একটা সম্পর্ক আছে করে আমরা তো আবার চলে এসেছিলাম। আবার আমাদের নিউজে আছে উনি অবশ্যই দল করা মানুষ, কেন দল করবে না? আপনার ফোনে কথা হয়েছে উনি টিকিট না পাওয়ার পরে? না, আমি ফোনে করিনি, আমি যেহেতু সামনে তার কথা মানে ওনার বলতে মন চাই। খারাপ, এটা সত্যি? না, আস্তে আস্তে কাটিয়ে ওঠে। দেখুন, সবার তো ইচ্ছা থাকে না যে আমি যে জায়গায় ছিলাম, আমি আজ এখানে আছি, কালকে আমাকে যদি এ করা যায়, আমার নিজেও হলে তো নিজেও একটু মন খারাপ থাকে। এটা তো অস্বীকার না, আস্তে আস্তে কাটায় উঠতেও, কারণ রাজনীতিতে আজকে যারা ছোট হবে কাল কিন্তু সে বড় হবে। উনি কি আজকে দিদিমণি আইকন যুবরাজ আজকে হয়তো ওনাকে টিকিট দেয়নি, কি দেয়নি কি বৃত্তান্ত সেটা তারাই জানে। এই বিষয় নিয়ে হাই লেভেল হাই কমান্ডের বিষয় নিয়ে আমাদের মনে হয় কোনো না বলা ভালো। কিন্তু দল তো আগামী দিন তো আরো ভালো জায়গায় দিতে পারে, কারণ আমি তো একসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলাম। আমি 7-এর জায়গায় 12টা সিট জিতেছিলাম। আমি দল তো আমাকে প্রধান করিনি, দল আমাকে অনেক সম্মান দিয়েছে যে আজ যতদিন বাঁচবো, কালকে যদি আমার কোনো পদও না দেয়, আমি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোলার জায়গা আমার নেই। এবং রাজনীতিতে আমি অনেক সম্মান পেয়েছি, কারণ এইটুকু সম্মান আমরা যা পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যুগ যুগ তারা পৃথিবীতে তারা বেঁচে থাকুক, এরা আমার আশীর্বাদ, আমার প্রার্থনা ভগবানের কাছে। কারণ এই মানুষগুলোর জন্যই বাংলার মানুষ কিন্তু এখন শান্তি শৃঙ্খলা, মানুষীয় যে খাদ্যশস্য বস্ত্র সবগুলো মানুষের ঘরে কিন্তু মানুষ কিন্তু পৌঁছে দিচ্ছে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি ভারতীয় জনতা পার্টির কথা বললেন এখানে। আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভাতে যিনি প্রার্থী আছেন রেখা পাত্র, উনি এক কথায় বলা যায় যে রাজ্যব্যাপী একজন পরিচিত প্রার্থী। যেহেতু যখন সন্দেশখালীর আন্দোলন চলছে, রেখা পাত্র সেই সময় সন্দেশখালী আন্দোলনের মূল কাণ্ডারি হিসাবে দেখানো হয়েছে বা উনি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। রেখা পাত্রর হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হিঙ্গলগঞ্জের মতো প্রত্যন্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যের তাবড় তাবড় মিডিয়া, বিভিন্ন রাজ্যের তাবড় তাবড় বিজেপি নেতারা আসছেন, মিডিয়া পুরো কভারেজ করছে। আপনাদের চাপ কতটা রেখা পাত্রকে নিয়ে? দেখুন, আমরা একটা রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস ভোটের ডামামা বেজে গেছে। 29 তারিখে নির্বাচন, মানুষ ভোট দেবে। বিভিন্ন রাজনৈতিক দল, শুধু বিজেপি কেন, বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মাঠে নামবে। ভারতবর্ষে গণতন্ত্র অধিকার, গণতন্ত্র রাষ্ট্র, সেক্ষেত্রে এটা আমার নিয়ে আমরা চাপ নিই। আমরা একটাই চাপ থাকে, কোনো শিশুকেও পর্যন্ত হেয়ালি করতে নেই, কারণ তাকেও আপনার কিন্তু বিশেষ করে তাদেরও সম্মান দিতে হয়, প্রত্যেকের সম্মান আছে। যারা ভারতীয় জনতা পার্টি আজকে যারা ভোটে দাঁড়িয়েছে ও নিয়ে আমাদের বলার নেই, তারা তাদের সাংগঠনিক কাঠামোতে কি কি জায়গা আছে তারাই বুঝুক, আর আমরা আমাদের সাংগঠনিক ওয়েতে আমাদের যারা কর্মীরা আছে আমরা তারাই বুঝে নেব। কিন্তু এটুকু বলতে পারি, ও নিয়ে আমরা কিন্তু বাইরে কাউকে সমালোচনা করা মানে তাকে হাইলাইট করা, এটা আমি মনে করি। আমার মনে হয় তাদের হাইলাইট না করে আমরা এর চেয়ে বড় বড় 34 বছর বামফ্রন্ট সরকারকে আমরা এখান থেকে, আমরা 11 সালে আমরা তাদেরকে এখান থেকে বাংলা থেকে তাদের হটাইছি। আর ভারতীয় জনতা পার্টি বাইরে থেকে যারা আসছে, ওরা গুন্ডাবাজি রাজনীতি ওরা করে, ওরা ওরা এই নিয়ে কিছু হবে না, ওই আসছে
গাড়িতে চড়ছে, মানুষকে যাচ্ছে, তারা হিন্দুওয়ালা করে, কিন্তু বাঙালি, বেশিরভাগ বাঙালি, কটা মানুষ হিন্দি জানে। কিন্তু ওতে কোনো আমাদের কোনো যায় আসে না, ও নিয়ে আমাদের কোনো ছাপ নেই, আর ও নিয়ে আমাদের সমালোচনা না করাই ভালো। আপনি এসআইআর নিয়ে তো আপনি প্রশাসনিকভাবেও দায়িত্ব আছেন হিঙ্গলগঞ্জে, সুতরাং একটু প্রেশারটা বেশি আছে। এসআইআর এর প্রভাব আপনার এলাকাতে ভোটের ক্ষেত্রে কতটা ফেলতে পারে? দেখুন, ওরা যেভাবে প্রত্যেকটা রাজ্যে যেভাবে এসআর করে যে কায়দায় ওরা ক্ষমতায় এসছে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহেরা, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা যে কায়দায় ওরা চিন্তা ভাবনা করছে, সেটা বাংলায় হবে না। বাংলার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে। এখানকার মানুষ কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আমরা কিন্তু সব সৈনিক। আমাদের সৈনিকরা কিন্তু অনেক শক্ত, তারা মাঠে ঘাটে তারা কিন্তু নেবে, তারা কিন্তু কাজ করে। মানুষের সুখ দুঃখের সাথে আমাদের সৈনিকরা তাদের পাশে আছে। সেক্ষেত্রে তাদের কিন্তু আমাদেরকে এই জায়গায় এসআর নিয়ে যে চিন্তা ভাবনা করেছে, হ্যাঁ, কিছু মানুষের নাম বাদ পড়ে গেছে, কিছু মানুষ অসহায় জায়গা চলে গেছে, মানুষ এটা ক্ষমা করবে না। এসআর নিয়ে আমার মনে হয় যেভাবে আমরা এলাকার মানুষের কাছে যাচ্ছি, মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে, মানুষ কিন্তু ভোট করে দেবে বিজেপির বিরুদ্ধে। আমরা ভারতীয় জনতা পার্টির কথা বললাম, নির্বাচনে সব রাজনৈতিক দলই হিঙ্গলগঞ্জে অংশগ্রহণ করছে। বামেদের যিনি প্রার্থী আছেন সঙ্গীতা মণ্ডল, উচ্চ শিক্ষিতা, অল্প বয়সী একজন প্রার্থী, তো উনিও কি আপনাদের একটা অংশে প্রভাব ফেলছেন? না, কারণ বামের বামফ্রন্ট হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্টের সাংগঠনিক দল, তারা অনেক সাংগঠনিক ওইতে কিন্তু তারা চলে। যে কায়দায় তারা বিগত দিনে তারা 34 বছর ক্ষমতা ভোগ করেছে, ক্ষমতায় ছিলেন, কিন্তু তাদের বামের যে লোকগুলো ছিল, বেশিরভাগ মানুষ বামের রাম হয়ে গেছে, আর কিছু মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেস, যার ফলে বামফ্রন্টের ভোটের কিন্তু শতাংশ দেখুন খুবই কম। সেক্ষেত্রে সে জায়গায় নেই, কারণ এক শ্রেণী কিছু অল্প সংখ্যক মানুষ হয়, তারা নীতিতে, আদর্শে তারা বিশ্বাসী, তারা নীতি ভ্রষ্ট করতে চায় না, তারা কিছু মানে বামফ্রন্ট করছে। আর বেশিরভাগ মানুষ দেখুন বামফ্রন্টে যদি বাড়ানো যায়, চালানো তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে, এরকম একটা জায়গা আছে। এখন সেই জায়গাটাতে মানুষ ইচ্ছাকৃত একটা ভোট নষ্ট করবে না, কারণ বামফ্রন্ট যদি প্রার্থী হয়, তৃণমূল কংগ্রেসের লাভ হবে, কারণ আমাদের যারা লোক আছে তারা আমাদের ভোটটা পড়বে। আর বামফ্রন্টে কিছু মানুষ বিজেপিতে গেছে, এখন প্রার্থী হয়ে যদি তিনি যদি লড়াই করে, নিশ্চয়ই আমরা তাকে সাধুবাদ জানাবো। আগামী দিনে আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভা দেখবেন, যদি বামফ্রন্টের মানুষরা যদি বামফ্রন্টে ব্যাক করে, আমাদেরই কিন্তু আলটিমেটলি লাভ হবে। মানে আপনারা চাইছেন যে অবশ্যই রাম থেকে বামফ্রন্টের ভোটটা বামে ট্রান্সফার করুক, মানে বিজেপি যেভাবে বামদেরকে ভোট কাটুয়া বলছে, আপনিও কি সেই কথাতেই স্বীকৃতি দিচ্ছেন? একদম, যারা বামের থেকে, রামের থেকে বামে গেছে, তারা যদি মনে করে আমার প্রার্থী আছে, আমার ভোটটা বামেই দেবো, তখন ট্রেঙ্গুলার ফাইট বলুন, সত্তর ফাইট বলুন, তৃণমূল কংগ্রেসের যে ভোটটা আছে 1%, 2% ভোট হয়তো নষ্ট হবে, কিন্তু আমাদের যদি 25% ভোটও থাকে, আমাদের যদি 48% থাকে, তাহলে সেক্ষেত্রে সেই কংগ্রেস বলুন, বিজেপি বলুন, তাদের ভোটটা যদি ভাগাভাগি হয়ে কেউ, তারা 30%, 35% পাবে, কেউ 5%, কেউ 10% পাবে, তাতেও দেখুন তৃণমূল কংগ্রেসের শতাংশ কিন্তু বেশি থাকবে, এটা অঙ্কের হিসাব। অঙ্কের হিসাব। আমরা কিছুদিন আগেই খবরে দেখলাম যে হিঙ্গলগঞ্জ বিধানসভা বা এই বসিরহাট সাব ডিভিশনের মধ্যে একটা বৃহত্তর অংশ জুড়ে বিভিন্ন সময়ে তার অবস্থানের উপর নির্ভর করেছে রাজনৈতিক অবস্থান পরিবর্তন হবে কি না অন্যদিকে যাবে। সেই ফিরোজ কামাল গাজী দুর্দান্ত প্রতাপ একজন জননেতাই বলা যায়, উনি যেভাবে সংগঠনটা করেন, উনি আবার তৃণমূলে এসেছেন আপনাদের হাত ধরে। ওনার বিরুদ্ধে বিজেপিতে ছিলেন, সেখান থেকে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এটা কি দলের মধ্যে কোনো খারাপ প্রভাব, ওনার আশাটা খারাপ প্রভাব পড়ছে নাকি? দেখুন, উনি বিজেপিতে, উনি ঘরের ছেলে ঘরে ফিরে এসছে, কারণ উনি বিজেপিতে উনি অন্তর দিয়ে যায়নি,
কিছু মানুষের উপর রাগ করে উনি ক্ষণিকের জন্য একটা 19 সালে গিয়েছিল। উনি কয়েকদিন বিজেপি করার সত্ত্বেও 21 সালে নির্বাচন কিন্তু উনি বিজেপির হয়ে কারো ভোট চাইনি। সে তার ভুলটাকে সে নিজেই করে বুঝতে পেরেছে। ভুল বুঝতে পেরে আজকে তিনি দেখেছেন বাংলায় আগামী 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসবে। আর বাংলার যদি কাজ করতে হয় রাষ্ট্রপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র থাকতে হবে, এবং সে একটা সাংগঠনিক লিডার, এটা অস্বীকার করতে পারবো না। তার সাংগঠনিক দক্ষতা যথেষ্ট ভালো। তাই দল যেটা মনে করেছে, আমার মনে হয় সেটা ভালো করেছে, এবং আমরা মনে করছি সে আশায় আমাদের কিন্তু অনেক শক্তি বেড়েছে। ভোটাধিকারে যে পার্সেন্টটা আমরা কম হতো সেটা কিন্তু আমাদের প্লাস। পশ্চিমবঙ্গে জুড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সর্বস্তরে দুর্নীতি। এত অভিযোগের পরেও, হিঙ্গলগঞ্জ থেকে আপনি আশাবাদী কি করে যে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন? দেখুন, পশ্চিমবঙ্গে শাসক দলের বিরুদ্ধে কোথায় নেই। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কি কোনো ভারতবর্ষে লড়াই হচ্ছে না? সারা ভারতবর্ষে কিন্তু তোলপাড় হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। আর বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ বিরোধীরা বিরোধীর কাজ করবে। আমি যদি বিরোধী রাজনৈতিক দল করতাম, আমি প্রতিবাদ করতাম, তাদের বিরুদ্ধে বহুত কিছু বলতাম। কিন্তু তারা যে তৃণমূল কংগ্রেসের যে বিরুদ্ধে যে অপচার, লুটতরাজ, সন্ত্রাস বলছে, কোন রাজনৈতিক দলের নেই? কারণ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে কাজ করে। হতেই পারে হাতের পাঁচটা এবং সমান হতে পারে না। কারণ আমি খারাপ, আপনি ভালো, একই পরিবারে একই তৃণমূল কংগ্রেসের দল করি। আপনাকে সংশোধন করার দায়িত্ব দলের কাছে যদি আসে, নিশ্চয় দল তাদেরকে করা হচ্ছে। তাই না হলে 74 জন এমএলএ কে নূতন মুখ দিয়েছে। আগামী জেনারেশনও দরকার। দল কিন্তু তাদেরকে যথেষ্ট পদক্ষেপ নেয়। আপনি আমার হিমনাথ বোলাকে দলের থেকে গাদ্দারি, কি দলের থেকে তারা মানে লুটতরাজ, এটা আমাদের মুখী অনেকে সবাই বলছে, কিন্তু আমাদের কাছে লিখিত দিতে পার্টি আবার তাদের মধ্যে সিদ্ধান্ত নেব। আগামী দিন সেটা চলবে না। মানুষের পাশে যারা থাকবে তারাই দলের কাছে গ্রহণযোগ্য পাবে। যারা নিজের বুথ থেকে কন্ট্রোল করবে তারাই গ্রহণ পাবে। যারা দেখবেন সেখানে নতুন করে সাংগঠনিক ওয়েতে আমরা তাদেরকে সেখানে চেঞ্জ করে আবার নতুন হয়ে এগিয়ে নিয়ে আসতে হবে। বিরোধী পার্টি, কারণ বাংলার বিরোধী শক্তি সবাই, আমরা শাসক দল, আমাদের বিরুদ্ধে তো সবাই বলবে না। তাহলে আমি যখন একটা মিটিং করব, আমি থাকবো তৃণমূল কংগ্রেস এআইটিসির হয়ে একজন, সেখানে থাকবে কংগ্রেস, থাকবে বিজেপি, থাকবে সিপিআই, থাকবে নকশাল, থাকবে বিভিন্ন রাজনৈতিক দল, সেখানে কিন্তু তারা থাকবে। তারা তো চাবে শাসক দলের বিরুদ্ধে আমি বেশি করে চাপ দিয়ে আমি দুটো কথা বলবো। এটা তো অভ্যাস, এটা রাজনীতির অভ্যাস। এটা শহীদুল্লাহ গাজী আমাদের সাথে বসে আছেন। দীর্ঘদিনের অভিযোগ বা বিভিন্ন মাধ্যমে শোনা যায় যে শহীদুল্লাহ গাজী হিঙ্গলগঞ্জ ব্লকে ভোট করান। কারণ নির্বাচনে আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি, যারা ভোট করাতে পারে জয়টা তাদেরই হয়। মানে ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে আপনাদের দিকে অনেক প্রশ্ন আসে। অভিযোগগুলো সত্য মিথ্যা সেটা আপনি উত্তর দেবেন। হিঙ্গলগঞ্জ বিধানসভায় এবার কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? অবশ্যই মানুষের সুচিন্তিত মতামত মানুষ ব্যালটের মাধ্যমে তারা করবে। কারণ হিঙ্গলগঞ্জ ব্লকে খুব বেশি জায়গায় আমাদের দেখুন, খুব বেশি দুর্নীতি নেই, আমাদের দুর্নাম নেই। বিরোধীরা অনেক কিছু বলছে, সেক্ষেত্রে আমরা সাংগঠনিক ওইতে মানুষের পাশে যাব আর দিদির উন্নয়নের কথা বলবো। মানুষ দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। কারণ কেন আমরা রাজনীতি একজন ভোটারকে আমরা তাদেরকে কেন করব? তারা তাদের সুনিশ্চিত মতামতই করুক। আজকে আপনি আমার আছেন, কালকে আপনি আমার নেই, আমি আজ আছি, আমি কালকে আপনার নেই। এটা রাজনীতির কথা। যে আজকে আমার কাছে আছে সে আমাকে ভোট দেবে না, যে আমার কাছে নেই সে আমাকে ভোট দেবে। যদি এই ভোটটা যদি 10%, 15% ভোট যদি
এদের ওদের না হয় তাহলে কোনো রাজনৈতিক দল কিন্তু সমীকরণ ওঠায় নামা হয় না। মাত্র 10, 15, 20% ভোটের ওপর কিন্তু আপনার কিন্তু মানে তারা চিন্তা ভাবনা করে যে ভোটটা কোন দিকে দেবো। ওটা দেখুন লোকসভা নির্বাচন একটা নিরিখি হয়, বিধানসভা ভোটটা হয় দিদিমুখী, গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয় ব্যক্তিমুখী। প্রত্যেকটা ভোট কিন্তু এক একটা এতে তৈরি হয়, সার্কেল, সার্কেলে কিন্তু তৈরি হয়, আমরা যেটা দেখেছি। মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ফ্রি দেখতে পাচ্ছে। একদম অবশ্যই, মানে আপনি খুব দৃঢ়তার সহিত বলছেন এটা। একদম কত ফ্রি অ্যান্ড ফেয়ার ছাড়া কি আছে এখানে? নির্বাচন কমিশন তো এক সময় একরকম বলছে, যা বলছে মেনে নিয়ে দল করতে হবে, যা মেনে নিয়ে ভোট করতে হবে। নির্বাচন কমিশনের জন্য কি আপনারা চাপে আছেন? তিনি তো নির্বাচন কমিশন যেভাবে আজকে করছে, তিনি একটা রাজনৈতিক দলের উদ্দেশ্যে পরিণত হওয়ার জায়গা তৈরি হয়েছে। আমার তো মানে যিনি নির্বাচন কমিশন, তাকে এই সময়টা তার ব্যক্তিগতভাবে তিনি তার ব্যক্তিমত চলা উচিত। কারণ তিনি একজন নির্বাচন কমিশনের এমন কেউ নাই, তিনি একজন কিন্তু অনেক বড় মাপের একজন অফিসার। তাকে এই জায়গা থেকে তাকে অন্তত ব্যক্তি বিশেষ তাকে চলা উচিত। কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য পরিণত করে যে জায়গায় যাচ্ছে, তাই ভারতবর্ষের মানুষের কাছে ওনার একটা খারাপ জায়গায় যাচ্ছে। নিশ্চয়ই আমরা আশা করব তিনি আগামী দিন যারা নির্বাচন কমিশনের এসআরের নাম করে কিছু মানুষের যে বিচারাধীন ছিল, রিলেট হয়েছে, আমি একজন নাগরিক হিসেবে দাবি করব, ভারতবর্ষের জন্ম থেকে ভারতবর্ষের একজন নাগরিক, আমার ঠাকুরদা, আমার বাবা, আমার কাকা, আমি তাদের সন্তান। আমার মতো কোনো মানুষ যদি এখানে যদি কোনো ডিলেট হয়ে থাকে, আমি বলবো নির্বাচন কমিশন আগামী দিন তারা ভারতবর্ষের বৈধ ভোটার হিসেবে তারা ভোট দিতে পারে, এটা আমার ব্যক্তিগত দাবি থাকবে তার কাছে। শুনেছি আপনি ফুটবল ভালোবাসতেন, এখনো খেলার মাঠের দিকে যান? সময় পাইনি, আগে যেতাম, যাই, কিন্তু সময় নিয়ে খেলা দেখতে পারি ব্যস্ততার জন্য। এর পরবর্তীতে কবে মাঠে নামবেন বলে ঠিক করেছেন? ভোটের মাঠ থেকে উঠে কি ফুটবলের মাঠে যাবেন? সে তো যেতে আমাদের 16 আগস্টে খেলা দিবসে একটু নামবি আমরা, ভোটের পরে তো মাঠে নামতেই হবে, কারণ 2 বছর পরে আমাদের গ্রাম পঞ্চায়েত নির্বাচন। তার মানে কি আপনি পঞ্চায়েত নির্বাচনে খেলবেন বলে ঠিক করে আছেন? অবশ্যই, পঞ্চায়েত নির্বাচনে খুব বেশি খেলতে হবে না, বিধানসভা নির্বাচনে সবাই কর্মীদের বলছে এই মাঠটা এইটা হচ্ছে আমাদের কাছে ফাইনাল, এই ফাইনালটা ভালো করে খেলে দিয়ে আগামী দিনে আবার আগামী বছরের জন্য নতুন করে যে খেলা হবে সেই ফাইনাল, তখন আবার তোমরা ভালো করে তখন খেলো, আবার ফাইনাল খেলা হবে আবার 5 বছর পরে, এটা হচ্ছে আমাদের ফাইনাল খেলা। মানে আপনি ফুটবল মাঠে খেলবেন না, আপনি সেই ফুটবলের খেলাটাকে রাজনীতির মাঠে কাজে লাগাবেন। রাজনীতি মাঠে কাজে লাগাচ্ছি। আপনি খেলতেন মানে পছন্দ করেন কোথায়? স্ট্রাইকারে, ডিফেন্সে, না, গোলকিপার? আমি স্ট্রাইকার খেলতাম। তার মানে গোল দিচ্ছেন এবার? অবশ্যই গোল দেবো, স্ট্রাইকারের কাজ তো সেটা হচ্ছে সেটা কত গোল হতে পারে? দেখা যাক। আপনার আপনার ব্লক থেকে আপনি কত গোল দিতে পারেন? আমরা বিগত দিন যে জায়গায় ছিলাম তাছাড়া যাচ্ছিলাম, তাছাড়া আরো যদি 30,000 থেকে থাকি, আরো 20,000 ফুট বেশি করে আমরা এখানে আমরা গোল দেবো। আমরা শেষ প্রশ্নেই আসব, যেটা খুব জানা দরকার, যে এসআইআর নিয়ে আমরা একবার ঢুকবো। এসআইআর এ আপনার আপনার যেটা ব্লক আর কি, এটা বিরাট অংশ বাংলাদেশ বর্ডার সংলগ্ন। বারবার দেখছি আমরা পশ্চিমবঙ্গের বৃহত্তর অংশ বাংলাদেশ সংলগ্ন হওয়ার কারণে এই এলাকার কমিউনিটিগতভাবে যারা মুসলমান তারা একটা বিরাট অংশ বাদ গেছে। আপনারও একটা বিরাট অংশ ব্লকের মধ্যে যেটা বাংলাদেশ বর্ডার সংলগ্ন। এখানে মানুষজন কতটা কি বাদ গেছে বা কি প্রভাব পড়েছে? আমি যা পরিসংখ্যান কালকে পর্যন্ত পেয়েছে পরশুদিন, হিঙ্গলগঞ্জ ব্লকে প্রায় 7,500 থেকে 8,000 ভোটের বোধ আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভা বাদ যাচ্ছে। আমাদের প্রায় 5,000-এর বেশি বোধ হয় হিঙ্গলগঞ্জ ব্লকটা, তাতে আমাদের হিন্দু ভাই বোনদের প্রায় 800,000-এর মতন যাচ্ছে, বাদ বাকিতে মাইনরিটি। এটা একটা টোল, আমরা একটা আমাদের কাছে এটা খুব দীক্ষার জায়গা, যে যারা দেখেছি ছেলে ভোটার, স্ত্রী ভোটার, স্বামী ভোটার নেই, এটা খুব দুঃখজনক। আগামী দিন নিশ্চয়ই
নির্বাচন কমিশন চিন্তা ভাবনা করুক। আর আমাদের দিদিমণি আছে, নিশ্চয়ই দেখেছেন বিগত দিনে তিনি তার সুপ্রিম কোর্টও নিজেই উকিলি সওয়াল হয়ে তিনি কিন্তু মানুষের জন্য কিন্তু সেদিন কিন্তু সুপ্রিম কোর্টের দরবার করেছেন। সেই দরবারে নিয়েই কিন্তু আজকে উনি কিন্তু আজকে সেই লড়াইটাই আছে, আগামী দিন থাকবে। আগামী দিন দেখবেন হয়তো ভোটটা কি হবে না, নির্বাচন কমিশনের ব্যাপার দেখবেন আগামী দিন মানুষগুলো ভোটার হয়ে যাবে। কিন্তু এখন মানুষ একটা আতঙ্কে ভুগছে, অনেক মানুষ মারাও যাচ্ছে, অনেক মানুষ ব্রেন আউট হয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে আমাদের নির্বাচন কমিশনের সঠিক সিদ্ধান্ত এবং সুপ্রিম হাইকোর্ট যারা আছেন আমাদের বিচারপতি তাদের কাছেও যে সঠিক নিশ্চয় একটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানে মানুষ অনেক আশা করে, আমরা এই আশা পূর্ণ হবে এটা আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় এত মূল্যবান সময় দেওয়ার জন্য। নির্বাচন পরবর্তী সময়ে আমরা আবারও আপনার সাথে আসবো, একদম। সময় দেবেন, ভালো থাকবেন।